ওরা যদি আমরা কিন্তু আর থামবো না। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে, আর শান্তিপূর্ণ সমাবেশ করবো না। চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এসব নিয়ে ভারতের জনগণও বাংলাদেশের প্রতি একটা উত্তপ্ত অবস্থায়। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর ভারত যে নানান জায়গা থেকে এর মধ্যে সফল হতে শুরু করেছে, সেই বিষয়টি কি সরকার ভেবে দেখেছে? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ, কারণ এই প্রথম সরাসরি ভারত গোটা বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করলো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, তবে কি এবার ভারতের চাপে চিন্ময় দাসকে মুক্তি দিতেই হচ্ছে? হ্যাঁ দর্শক, ইসকনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু বাংলাদেশের সনাতনীরা তো আন্দোলন করছেই, সঙ্গে কিন্তু ভারতের কয়েকজন কেন্দ্রীয় নেতাও বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেছেন। এমনকি এমনটাও হুমকি দিয়েছেন যে বাংলাদেশের সীমান্তও বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এমন প্রেক্ষাপটে কি করবে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস? তবে কি চিন্ময় দাসকে জামিন দিতে বাধ্য হচ্ছে সরকার? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে। চলুন দর্শক, আগে আপনাদের সেটি দেখিয়ে আনি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এসব নিয়ে বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি উপস্থিত হয়েছে, এবং সেই সাথে আমাদের একদম নিকট প্রতিবেশী দেশ ভারতও উত্তপ্ত, উত্তেজিত। ভারতের জনগণও বাংলাদেশের প্রতি একটা উত্তপ্ত অবস্থায় বিরাজমান। গত পরশু সোমবার হিন্দু ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলার বিপরীতে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার আদালতে তার শুনানি হয়। শুনানি হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে নিয়ে যাবার যে প্রিজন ভ্যানটি ছিল সেটি আটকে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক ঘন্টা তাকে কারাগারে নিতে বেগ পোহায়। অবশেষে তাকে কারাগারে নিতে পারে, কিন্তু কালকে যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে সেটি ন্যাক্কারজনক। একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হয়েছেন। তাকে কারা হত্যা করেছে এটি তদন্ত হওয়া উচিত যথাযথভাবে। যদি এই যে অভিযোগ করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে, কিংবা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা বলছে যে আর এক পক্ষ হত্যা করেছে, যেই হত্যা করুক এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং কোন মৃত্যুই কাম্য নয়, সব মৃত্যু দুঃখজনক। অ্যাডভোকেট সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। আমি আরো যেটি জানলাম যে এই সাইফুল ইসলাম, তার ছোট্ট একটি 3 বছরের বাচ্চা আছে, এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা, 4 মাসের অন্তঃসত্ত্বা। এই সাইফুল ইসলাম তার সন্তানটির মুখ দেখে যেতে পারল না। অনাগত সন্তানের মুখ না দেখেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এক নৃশংসতা, এক নির্মমতা, এক চরম বেদনাদায়ক। এই বেদনাদায়ক ঘটনা ঘটাবার পেছনে যেই থাকুক না কেন, যেই এই ঘটনা ঘটক, তার বিচার হওয়া উচিত, তার যথাযোগ্য বিচার, এবং আমরা শাস্তি প্রত্যাশা করি। এই যে আমাদের মধ্যে যে একটা সহিংসতা, হিন্দু মুসলমান দাঙ্গা, ভারত বাংলাদেশের হিন্দু মুসলমান এক প্রকার মুখোমুখি, এরকম পরিস্থিতি তো কাম্য নয়। আমাদের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতায় আছেন তিনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানুষ। তিনি ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত 106-7 দিন হলো শান্তির দেখা পেলাম না বাংলাদেশে। এই যখন অবস্থা বাংলাদেশের, তখন আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কটি কি হতে যাচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কটি কি এখানেই ইতি টানতে যাচ্ছে? ভারত পাকিস্তান সম্পর্কের পর্যায়ে চলে গেছে, নাকি আরো নিচে? অবস্থা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। গতকাল ভারত কেন্দ্রীয় সরকার দিল্লি বাংলাদেশ সরকারকে নিয়ে বার্তা দিয়েছে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য বার্তা দিয়েছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা সুনির্দিষ্ট মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত যে অভিযোগ করছে সেগুলো অনভিপ্রেত, অর্থাৎ বিবৃতি, পাল্টা বিবৃতি চলছে। আবার আরেকদিকে সকল বন্দরে খোঁজ নিয়ে যেটি জানা গেল যে ভারত থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এই যে যুদ্ধাঙ্গী অ্যাটিটিউড, এটি কারো জন্য মঙ্গল নয়। এটি আমাদের জন্য, আমরা ভারতের পণ্যের অনেকটা নির্ভরতা আছে। আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, কোনো না কোনো ভাবে কারো মুখের খাবারের অভাব হয় না, আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করেন। কিন্তু সেটা যদি জটিলতায়, আজকে যেটি ধরুন 100 টাকা কেজি কিনে খাই, সেটি 300 টাকা কেজি কিনে খেতে হবে। এটি মানুষের জন্য কষ্টের। এই কষ্টগুলো আসছে
ভবিষ্যতে আরো কত কষ্ট আসবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এইভাবে যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনে আরো ভয়াবহ দিন আসছে। চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে যে ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধ হোক। ভারত বাংলাদেশ যে এই যে পাল্টাপাল্টি বিবৃতি না হয়ে একটা বৈঠক হোক, এক জায়গায় বসা হোক, বসে একটি আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের সম্পর্ক নির্ণয় করা হোক যে আসলে সম্পর্কটা কি হওয়া উচিত। আবার ভারত থেকে যে পণ্য আমদানি আমাদের বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেটাও আমাদের জন্য বড় দুর্ভোগের কারণ হবে। সেটিও কাম্য নয়। ভারত এতটা কঠোর যেন না হয়, আমরা সেটি প্রত্যাশা করি। আমাদের জীবনটা যেন সহজ হয়, এমনি কঠিন জীবনের মধ্যে আমরা পড়ে গেছি, আমরা প্রত্যাশা করি আমাদের জীবনটি যেন সহজ হয়। তো সবকিছু মিলিয়ে একটা কেমন যেন ভয়ানক পরিস্থিতির দিকে আমরা উপস্থিত হয়েছি। এই পরিস্থিতি থেকে সব পক্ষের শান্ত থাকতে হবে। আমাদের সরকার শান্ত থাকতে হবে, ভারত সরকার শান্ত থাকতে হবে, হিন্দুদের শান্ত থাকতে হবে, মুসলমানদের শান্ত থাকতে হবে। অশান্তের পরিণতি কারোই ভালো হয় না। আমরা আসলে হিন্দু মুসলমান সম্পর্কের যেন ইতি টানবার সম্পর্ক না হয়। আমরা বিভিন্ন সম্প্রদায় একসাথে বসবাস করব, সেখানেই সৌন্দর্য। বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব, সেখানেই সৌন্দর্য। কোনো উগ্রবাদী কাম্য নয়, সেটি হিন্দু উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদ। প্রত্যেকটা ইসলাম ধর্মের সৌন্দর্য আছে। ইসলাম ধর্মের সৌন্দর্যের কথা শান্তি। আমি বিশ্বাস করি অন্য ধর্ম কোনো সহিংসতার কথা বলে না। আমার অন্য ধর্মের পাঠ নেই, আমার অন্য ধর্মের জ্ঞান নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে। এই জন্যই ধর্মের সৃষ্টি হয়েছে, শান্তির কথা আনবে বলেই ধর্মের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা শান্তি চাই, আমরা শান্তি যেন আসে পৃথিবীতে, বাংলাদেশে, আমরা সেটি প্রত্যাশা করি। ভারত একের পর এক নানান ধরনের পদক্ষেপ নিয়েও বাংলাদেশে কিছু করতে পারছে না, তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না, এবং সরকারের মধ্যেও এ ধরনের আত্মতৃষ্টি সম্ভবত কাজ করছে। কিন্তু ভারত যে নানান জায়গা থেকে এর মধ্যে সফল হতে শুরু করেছে, সেই বিষয়টি কি সরকার ভেবে দেখেছে? এবং ভারত যে ধরনের কথাবার্তা, অপপ্রচার, গুজব চালাচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে, তার নানান ধরনের প্রতিঘাত এর মধ্যে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে আমরা দেখছি শুধুমাত্র একটা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করে দিচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, অর্থাৎ সেখানকার বিজেপি নেতা, সরকার দলীয় শুভেন্দু অধিকারী বিভিন্ন গণমাধ্যমে যে অভিযুক্ত করেছেন যে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে, বেধড়ক পেটানো হচ্ছে, তার এই বক্তব্যের সঙ্গে সেখানকার গণমাধ্যমগুলো কি করেছে, যে ছবি দেখিয়েছে তা হচ্ছে অ্যাকচুয়ালি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, তাতে এক গ্রুপ আর এক গ্রুপকে পেটাচ্ছে, সেই পেটানোর ছবি দেখানো হয়েছে। হিন্দুদেরকে পেটানো হচ্ছে। যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে বেশ কিছু বিদেশি শিল্প উদ্যোক্তা এবং বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যবসার উদ্দেশ্যে তারা আসতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের সফর বাতিল করেছে। তাদের সঙ্গে কথা বলে যেগুলো জানা গেছে, এগুলো এএফপি থেকেই বা এএফপি বাংলাদেশে যে প্রতিনিধি রয়েছেন তারাই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে কেন তারা আসতে চাইছেন না, কেন তাদের সফর বাতিল করা হয়েছে। জানা গেছে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে অস্থিরতা, অস্থিতিশীলতা, ভয়ঙ্কর সংঘর্ষ, ভয়ঙ্কর এক ধরনের অপশাসনের তথ্য ছড়ানো হচ্ছে, যার ভিত্তিতে বিদেশি শিল্প উদ্যোক্তারা তাদের সফরটি বাতিল করেছে। এই ধরনের আরো অনেক ধরনের আনুষঙ্গিক ঘটনা ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার আসলে কি করছে? বাংলাদেশ সরকার কতটুকু ভারতের এই ধরনের অপতথ্য বা গুজব কতটুকু গ্রহণ করে বিবেচনা নিয়ে তারা কতটুকু কনসার্ন? আমি প্রথমে বলছিলাম যে এক ধরনের আত্মতুষ্ট সম্ভবত আমাদের সবার মধ্যে কাজ করছে, তার মধ্যে সরকার রয়েছে, যে তারা তো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, পারছে না। এটি বাংলাদেশের মানুষের এক ধরনের বিশেষ সহনশীলতা। বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আমরা তাদেরকে স্যালুট করি এবং এটাই প্রয়োজন। একই সঙ্গে বলে রাখি যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তারাও বিপদে রয়েছেন। সবাই কিন্তু ভারতের এই ধরনের কর্মকাণ্ডে বা তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে না। নিঃসন্দেহে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা উগ্রবাদী মানসিকতা পোষণ করেন, সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন, তারাই কেবলমাত্র স্কন কিংবা সনাতনী জাগরণ মঞ্চ কিংবা শ্রী চিন্ময় কুমার দাসের মতো মানুষদের পেছনে রয়েছে। দিল্লির হাই কমিশনের
হাই কমিশনের বা কাজ কি, মানে ভারতে বাংলাদেশের তো যে হাই কমিশন, তারা কতটুকু এগুলো তারা কতটুকু প্রতিবাদ জানানোর চেষ্টা করছে, তাদের পক্ষ থেকে কতটুকু বাংলাদেশের পক্ষ হয়ে কতটুকু কাজ চলছে এইসব প্রতিরোধে? কিছুই না। যেহেতু আমরা জানি দিল্লি হাই কমিশনের বাংলাদেশের যিনি প্রেস মিনিস্টার ছিলেন শাবান মাহমুদ, যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে, নতুন যাকে সেখানে প্রেস মিনিস্টার হিসেবে পাঠানোর চিন্তা ভাবনা করেছে বা যাকে সিলেক্ট করেছে, তিনি এখনো কাজে জয়েন করেননি এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমের পক্ষ থেকে, তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ভারত তো বিভিন্ন ভাষায় এগুলো প্রচার করছে, বিভিন্ন দেশে এগুলো ছড়িয়ে পড়ছে। এইগুলোকে মোকাবেলার জন্য বাংলাদেশ কতখানি প্রস্তুত? বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূলধারার গণমাধ্যম কটি ইংরেজিতে প্রচার করা হয় কিংবা প্রকাশ করা হয় বিভিন্ন তথ্য বা সংবাদ? নিশ্চয়ই হাতে গোনা কয়েকটি মাত্র, যা আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত ছড়ায় না। এই দিক থেকে ভারত অনেক এগিয়ে আছে, আমরা অনেক পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো কিভাবে বিবেচনা করা যায় বাংলাদেশ সরকারকে ভাবতে হবে। তো দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।